এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 5 পেপারটি রয়েছে আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, চোলরা কিভাবে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রে বা চোল হ্রদে পরিণত করেছিল সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার দেখে নি। সিইউ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার ডিএসসিসি 5, প্রশ্ন হচ্ছে চোলদের আমলে বঙ্গোপসাগরকে কেন চোল সমুদ্রম বলা হতো বা চোল হ্রদে পরিণত হয়েছিল বা চোল হ্রদ বলা হতো। তা বঙ্গোপসাগর একটি বড় সমুদ্র, সেই সমুদ্রের উপরে চোলেরা এতটাই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন যে বঙ্গোপসাগরকে বলা হতো চোলেদের সমুদ্র বা চোলেরা এটাকে নিজেদের হ্রদে পরিণত করেছিল। শুধুমাত্র তারা নৌশক্তিতে বলীয়ান ছিল, তার উপরে ভিত্তি করেই কিন্তু এটা করা সম্ভব হয়েছিল। তা চোল রাষ্ট্র দক্ষিণ ভারতে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে ওঠে এবং তাদের দুটি কাজ ইতিহাস প্রসিদ্ধ, একটি হচ্ছে তাদের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা, আরেকটি যেটা রয়েছে সেটি হচ্ছে চোলদের সামুদ্রিক কার্যকলাপ। চোল রাজা রাজেন্দ্র চোল ও রাজরাজ চোল এই পিতা এবং পুত্র পরপর সিংহাসনে বসে এবং তারা একটা খুব শক্তিশালী নৌবাহিনী তৈরি করেছিল। যেহেতু সমুদ্র তীরবর্তী অঞ্চলে তারা এই চোল রাষ্ট্র ছিল, ফলে সমুদ্র তীরবর্তী অঞ্চলের যে সমস্ত জেলে বা মাঝিরা সমুদ্রে যেতেন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে নিয়ে চোলেরা এক শক্তিশালী নৌবাহিনী তৈরি করে এবং এই নৌবাহিনীর সাহায্যে তারা বঙ্গোপসাগরকে কবজা করে, অর্থাৎ বঙ্গোপসাগরের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এই এবং ভারত মহাসাগরের উপরেও, ভারত মহাসাগরের যে মালদ্বীপ, সেই মালদ্বীপ কিন্তু চোলেরা অধিকার করে নিয়েছিল এবং যে শ্রীলঙ্কা বা সিংহল ছিল, সেই সিংহল বা শ্রীলঙ্কা চোলেরা অধিকার করে নিয়েছিল এই নৌবাহিনীর সাহায্যে। ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগরে সেই সময় আরব বণিকদের প্রাধান্য ছিল এবং এ সম্পর্কে চোলেরা যথেষ্ট সচেতন ছিলেন এবং চোলরা তাদের নৌবাহিনীর সাহায্য নিয়ে বা নৌবাহিনীর সাহায্যে এই আরব বণিকদের দাপট এখানে অনেকটা কমিয়ে আনেন এবং নিজেরা এই সমুদ্রগুলোকে নিয়ন্ত্রণ করতে থাকেন। বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই দ্বীপ তারা দখল করেছিল, অর্থাৎ চোলেরা দখল করে। এছাড়া বঙ্গোপসাগরের আরেক প্রান্তে অবস্থিত যে শ্রী বিজয় রাজ্যটি রয়েছে, যেখানে শৈলেন্দ্র বংশের রাজারা রাজত্ব করতেন, এই শৈলেন্দ্র বংশের রাজাদের সাথে চোলেরা সম্পর্ক গড়ে তোলে এবং এই শ্রী বিজয় সাম্রাজ্য, যার অধীনে ছিল বালি দ্বীপ, জাভা, সুমাত্রা, মালয়, এই সমস্ত দেশগুলোকে একসাথে বলা হতো শ্রী বিজয় সাম্রাজ্য, শৈলেন্দ্র রাজবংশের অধীনে। এই অঞ্চলের উপরেও চোলেরা তাদের এই নৌবাহিনীর সাহায্যে এই অঞ্চলের উপরেও কিন্তু আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। এছাড়া চোল শক্তি বাংলাদেশে আক্রমণ করে, বঙ্গোপসাগর অতিক্রম করে তারা বাংলাদেশে আসে, বাংলা, বিহার, উড়িষ্যা আক্রমণ করে এবং জয় করে এবং বাংলাদেশ থেকে গঙ্গা জল নিয়ে গিয়ে গঙ্গাইকোন্ড চোলপুরম নামে একটি মন্দিরে স্থাপন করে সেই গঙ্গা জল সেখানে স্থাপন করা হয় এবং এখানে গঙ্গাইকোন্ড চোলপুরমে রাজধানী স্থাপন করা হয়েছিল। এসব কিন্তু হয়েছিল বঙ্গোপসাগরকে নিয়ন্ত্রণ করার ফলে। অর্থাৎ চোলেরা বঙ্গোপসাগরকে এতটাই নিয়ন্ত্রণ করেছিল যে সেই সমুদ্র অর্থাৎ বঙ্গোপসাগর চোলেদের একটি সমুদ্রে পরিণত হয় বা চোলেরা এখানে এই বঙ্গোপসাগরকে নিজেদের হ্রদে পরিণত করেছিল। বঙ্গোপসাগরের সমস্ত দ্বীপগুলোকে তারা দখল করে, বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল তারা দখল করে, তাদের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং বঙ্গোপসাগরের উপরে আধিপত্য স্থাপন করে চোল রাজারা। তাই বলা হয়েছে যে চোল আমলে বঙ্গোপসাগর চোল সমুদ্রে পরিণত হয়েছিল। এই বিষয়টা এবার এর যে অ্যান্সার আছে 250 ওয়ার্ডের, সেই উত্তর নিয়ে এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। সিইউ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার ডিএসসিসি 5, চোলদের আমলে বঙ্গোপসাগরকে কেন চোল সমুদ্রম বলা হতো। চোল নৌশক্তির প্রকৃত সংগঠক ছিলেন রাজরাজ চোল, 985 থেকে 1014 খ্রিস্টাব্দ।
তিনি নৌশক্তিতে বলিয়ান পাণ্ড্য কেরলের শক্তি চূর্ণ করার উদ্দেশ্যে সমুদ্রের তীরবর্তী অঞ্চলের অধিবাসীদের সাহায্যে তিনি একটি বিরাট সৈন্যবাহিনী গঠন করার ব্যবস্থা করেন। সামুদ্রিক অভিযানে সুদক্ষ মৎস্যজীবীদের তিনি সামরিক শিক্ষায় সুশিক্ষিত করে তুলে একটি শক্তিশালী নৌবহর গঠন করেন। গভীর বনাকীর্ণ তামিল অঞ্চলের নৌবহর তৈরি করার উপকরণের কোনো অভাব ছিল না। তাছাড়া সমুদ্রের তীরবর্তী বিভিন্ন বাণিজ্য বন্দরগুলোকে তিনি ভারত মহাসাগরের উপর আধিপত্য বিস্তার করতে অগ্রসর হন। সিংহল ছাড়াও রাজ্যের রাজত্বকালে চোল নৌবাহিনী মালদ্বীপ জয় করেন। আরব বণিকদের বিরুদ্ধেও শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি নৌবাহিনীকে বিশেষ নির্দেশ দেন। প্যারা করে তবে রাজেন্দ্র চোলের রাজত্বকালেই 1014 থেকে 44 চোল রাজবংশের সামুদ্রিক কার্যকলাপ দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এই সময় ভারত মহাসাগরে আরব বণিকদের প্রভাব খুব বৃদ্ধি পায়। আরব বণিকগণ ভারতের পশ্চিম উপকূলে বাণিজ্য সুপ্রতিষ্ঠিত হতে সমর্থ হয় এবং কেরলের রাজাদের সমর্থন লাভ করে। চোল রাজারা দক্ষিণ পূর্ব ও এশিয়ার বাণিজ্যে আরবদের প্রতিযোগিতা সম্পর্কে সচেতন ছিলেন এবং মালাবারের উপর অধিকার প্রতিষ্ঠা করেন। এই প্রতিযোগিতার মূলে আঘাত করতে চেয়েছিলেন। তিনি এই উদ্দেশ্যে পাণ্ড্য দেশ ও কেরলের বিরুদ্ধে একটি সামরিক অভিযান প্রেরণ করেন। সম্ভবত দক্ষিণের সমুদ্র তীরে আরবদের নৌঘাটিগুলো ধ্বংস করাই ছিল তার প্রধান উদ্দেশ্য। এই অঞ্চলের উপর চোলদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য তিনি তার এক পুত্রকে মাদুরার শাসক নিযুক্ত করেন। রাজেন্দ্র চোলের এই কার্যকলাপের ফলে ভারত মহাসাগরে চোলদের কর্তৃত্ব আরও বিস্তৃত হয়। পাণ্ড্য ও কেরল রাজ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর রাজেন্দ্র চোল শ্রী বিজয়ের বিরুদ্ধে একটি বিরাট নৌ অভিযান প্রেরণ করেন। শ্রী বিজয় ছিল একটি সামুদ্রিক রাষ্ট্র। মালয় উপদ্বীপ, সুমাত্রা, জব দ্বীপ এবং অন্যান্য সংলগ্ন দ্বীপগুলো এর অধীনে ছিল। এই রাজ্যটি ভারত ও চীনের মধ্যে সমুদ্রপথ নিয়ন্ত্রণ করত। বাণিজ্য সম্পর্কে কেন্দ্র করেই শ্রী বিজয় শৈলেন্দ্র বংশীয় রাজাদের সঙ্গে চোলদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার জন্য রাজেন্দ্র চোল পেগু, মার্তামান, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রভৃতি জয় করেন। গঙ্গা নদীর অববাহিকা অঞ্চলের উপর আধিপত্য বিস্তারের জন্য তিনি বিহার ও বঙ্গদেশের অধিপতি মহিপালের বিরুদ্ধে একটি অভিযান প্রেরণ করেন। রাজেন্দ্র চোলের এইরূপ রাজ্য বিস্তারের ফলে বঙ্গোপসাগর প্রকৃত অর্থেই চোলদের হ্রদে পরিণত হয়। অর্থাৎ বঙ্গোপসাগর চোল হ্রদে কিভাবে পরিণত হয়েছিল বা বঙ্গোপসাগর কিভাবে চোল সমুদ্রমে পরিণত হয়েছিল, সেই প্রশ্নের উত্তর এটি। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।